রাজশাহী শহরের নাম শুনলেই সবার প্রথম যেটা মাথায় আসে সেটা হলো সিল্ক। আর আজকে আমরা এসেছি রাজশাহীর সপুরাতে অবস্থিত সপুরা সিল্ক মিলে। কেন এসেছি? সিল্কের এই শিল্প সম্ভার দেখতে, যেখানে রয়েছে একটা সিল্ক শাড়ি তৈরির একদম প্রথম থেকে সম্পূর্ণ পদ্ধতি দেখার সুযোগ। সিল্ক মিলের ভেতরে এই বিশাল কম্পাউন্ডের দুপাশেই কারখানা। প্রত্যেকটা রুমেই শিল্পীরা কাজ করছেন সিল্কের শাড়ি, জামা কাপড় তৈরির কাজ। এখানে শাড়ি বাঁধাই হচ্ছে, ড্রয়িং হবে জন্য। মজার বিষয় হলো, সিল্কের তৈরি এই সাদা থান কাপড়ের উপরে প্রথমে তারা মোম দিয়ে ড্রয়িং করে। এই যে হারিকেনের উপরে তারা বাটিতে করে মোম গলাচ্ছে। প্রত্যেকটা শিল্পীর হাতের কাছেই থাকে এরকম গলানো মোম। মোমটা যেন সহজে শক্ত না হয়ে যায় এবং ড্রয়িং করতে যেন সহজ হয়, সেই জন্যই মূলত সব সময় এই হারিকেনটা জ্বালানো থাকে। এই পাশের বেডটায় সিল্ক স্ক্রিন পদ্ধতিতে শাড়ি পেইন্টিং করা হয়। পাশে বড় বড় ক্যানভাসে সিল্ক স্ক্রিনের ডিজাইন করা। প্রত্যেকটা ডিজাইন এখানে রেখে শাড়ির উপর স্ক্রিন প্রিন্ট করা হয়। কাছ থেকে দেখো ডিজাইনগুলো কতটা সুন্দর। এবার ড্রয়িং করার জন্য প্রথমে সোজা সোজা লাইনগুলো টেনে নেবে, সেগুলো মোম দিয়ে। আঁচল, পাড় এবং জমিনের জন্য আলাদা আলাদা মাপ অনুযায়ী শিল্পী এখানে লাইনগুলো টেনে নিচ্ছেন। দক্ষ হাতে স্কেল দিয়ে কত নিখুঁতভাবে মোম গোলানো দিয়ে লাইনগুলো টানছে দেখো। আমিও একটু বললাম আমি কি করতে পারি, তো উনি বললেন লাইনটা টেনে দিই, এর পরের বার আপনি করেন। এই যে পাশের বেডে এতগুলো শাড়ি তারা ড্রয়িং করে রেখেছে। এগুলো হলো মোম। এগুলোকেই আগুনে গরম করে গোলানো হয় এবং এগুলো দিয়ে শিল্পী নিখুঁতভাবে ড্রয়িং করেন। আমি জিজ্ঞেস করেছিলাম আপনাদেরকে কোনো ধরনের লেআউট বা কোনো বাধ্যবাধকতা থাকে যে এই ডিজাইনটাই করতে হবে? তো শিল্পীরা বললেন না, আমরা করতে করতে আমাদের যথেষ্ট অভিজ্ঞতা হয়েছে এবং আমরা নিজেদের মন থেকেই প্রত্যেকটা ডিজাইন করে থাকি। ইনি সম্পূর্ণ ডিজাইনটা নিজস্ব মন থেকেই করছেন। বছরের পর বছর একই রকমভাবে তারা ডিজাইনগুলো করে যাচ্ছেন জন্য লাইনগুলো কতটা নিখুঁত, সূক্ষ্ম, নেই কোনো আঁকাবাঁকা দাগ। তো কথা অনুযায়ী এবার পালা আমার করার। আমি তাদেরকে জিজ্ঞেস করছিলাম যে আমি কোথায় কোথায় দিব, তো ওনারা সেটা দেখিয়ে দিচ্ছিলেন যে এখানে এখানে দাও। আমিও একটু ভয়ে ভয়ে দিচ্ছিলাম যে কোনোভাবে কোনো ভুল জায়গায় যদি পড়ে যায় তাহলে তো নষ্ট হয়ে যাবে। তো ওনারা যথেষ্ট ভালোভাবে বলল যে দাও, এখানে এখানে দাও। আমিও ভয়ে ভয়ে একটু করে দিলাম। এবার চলো আমরা রেশমের গুটিগুলো দেখি। ড্রয়িং ঘরের ঠিক পাশেই রয়েছে এই রেশমের গুটিগুলোর রুমটা, যেখান থেকে রেশমের গুটিগুলো থেকে তারা বেসিক সুতা বের করছে। এই সপুরা সিল্ক মিলের সবচেয়ে ভালো বিষয় যেটা, এখানে লাইভ প্রত্যেকটা ডিজাইন বা শাড়ি তৈরির প্রসেসটা দেখা সম্ভব এবং অত্যন্ত আন্তরিকতার সাথে এখানকার কর্মীরা ট্যুর গাইড হিসেবে প্রত্যেকটা জিনিস বর্ণনা করে শোনান। গুটিগুলো সেদ্ধ করার পর এমন করে চরকায় সুতো কাটা হয়। পাশেই রয়েছে সেদ্ধ করার জন্য এই ঘরটা, যেখানে গুটিগুলোকে সেদ্ধ করার পর রাখা হয় এবং আস্তে আস্তে কর্মীরা নিয়ে এসে সেখান থেকে চরকায় সুতো কাটেন। গুটিগুলো যখন রোদে শুকনো হয় তখন এরকম একটা হালকা মাথা বের হয়। অনেক সময় কিছু গুটি নষ্টও হয়ে যায়। সেই নষ্ট হয়ে যাওয়া গুটিগুলোকে এই মেশিনের মাধ্যমে আবার রিফাইন করা হয়। এবার চলো তোমাদের তাঁতের কারখানাটা দেখাই।
যেখানে একপাশে চরকায় কাটা সুতোগুলোকে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে রিফাইন করা হয়। এই মেশিনগুলোর মাধ্যমে সুতোগুলোকে রিফাইন করে আরও সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর বানানো হচ্ছে। তারপর সুতোগুলোকে রিল আকারে এরকম করে ঝুলিয়ে রেখে তাঁতের সাথে সংযুক্ত করে প্রত্যেকটি তাঁতে সাদা থান তৈরি করা হয়। এখানে চলাচলে খুব সাবধানতা অবলম্বন করতে হয়, কারণ খুব সাবধানতা অবলম্বন না করলে এই সিল্কের সূক্ষ্ম সুতোগুলো দেখাই যায় না। এই যে এটা হলো ইলেকট্রিক তাঁত। ওই রিল থেকে সুতোগুলো কানেক্ট করে অটোমেটিক এই তাঁতে বোনা হচ্ছে সিল্কের শাড়িগুলো। আমরা অবাক হয়ে দেখছি কত সূক্ষ্মতার সাথে তৈরি হয় একটা সিল্ক শাড়ি, যেখানে থাকে প্রত্যেকটা শিল্পীর হাতের দক্ষতা ও নৈপুণ্যতা। এবার চলো দেখি এই সিল্কের যে গুটি, সেই গুটি তৈরির পদ্ধতিটা। এটা গুটি পোকা, যার বয়স ২৬ দিন এবং তারা তুত পাতা খেয়ে খেয়ে বড় হচ্ছে। এখানে তিনি আমাদেরকে সম্পূর্ণ তাদের জন্ম পদ্ধতি থেকে শুরু করে গুটি তৈরির পদ্ধতির সব কিছু বর্ণনা করছেন, কিন্তু অতিরিক্ত মেশিনের শব্দের কারণে আমরা তার ভয়েসটা রাখতে পারলাম না। প্রত্যেকটা গুটি পোকার বয়স ৩০ দিন হতে হবে, তারপর তারা পাতা খাওয়াটা ছেড়ে দেবে এবং এরপরে এই ৩০ দিন বয়সী গুটি পোকাগুলোকে তুলে নিয়ে গিয়ে এই খাঁচার মধ্যে রেখে দেওয়া হবে, যে খাঁচার মধ্যে তারা ৪৮ ঘন্টার মধ্যে নিজেদের মুখের লালা থেকে তৈরি করে এক একটা গুটি। এই গুটিগুলো থেকে সিল্কের সুতো বের করার জন্য প্রথমে গুটিগুলোকে রোদে শুকানো হয়। রোদে শুকানোর সময় পোকাগুলো মারা যায়। এরপর প্রত্যেকটা গুটি নিয়ে গিয়ে সেদ্ধ করা হয়। সেদ্ধ করলে তাদের এক পাশ থেকে এরকম সুতো বের হয়ে আসে এবং সেগুলোকেই চরকার মাধ্যমে তারা সুতা বের করে এবং চরকার মাধ্যমে বের করার পরেও তারা বিভিন্ন মেশিনের সাহায্যে রিফাইন করে। এই পদ্ধতির মাধ্যমেও প্রত্যেকটা গুটির পোকাকেই মেরে ফেলা হয় না, বংশ বিস্তারের জন্য কিছু গুটি পোকা রেখে দেওয়া হয়, যাদেরকে আবার এই খাঁচা থেকে আনা হয় এবং এখান থেকে গুটি পোকাগুলো থেকে প্রজাপতি বের হয়। প্রত্যেকটা প্রজাপতি ৫০০ থেকে ৭০০-র মতন ডিম দেয় এবং এই ডিম থেকে আবার তাদের বংশ বিস্তার হয়। এখানে ৭ দিনের কিছু গুটি পোকার বাচ্চা দেখাচ্ছেন উনি, যারা আবার দুধ পাতা খেয়ে খেয়ে বড় হবে এবং এরকম করে আবার গুটি তৈরি করবে তাদের লালা থেকে। প্রকৃতি কতটা নিপুণ কারুকার্যের সাথে তৈরি করছে এক একটা সিল্ক সুতা। সিল্কের সাদা থানের ওপরে ড্রয়িং তো দেখলাম, এবার চলো দেখি সেই সাদা থানগুলোকে কিভাবে রাঙিয়ে তোলা হয়। মোম দিয়ে ড্রয়িং করার পর বিভিন্ন রং দিয়ে সাদা থানগুলোকে ডাই ডাই করা হয়। এখানে হাজার হাজার শাড়ি স্তূপ করে ফেলে রাখা হয়েছে ডাই ডাই করার পর। ডাই ডাই করা হয় পাশের রুমটায়, যেখানে রয়েছে বড় বড় হাঁড়ি পাতিল, যার মধ্যে ডাই ডাই করা হয় এই রঙগুলো দিয়ে। আমরা যখন এখানে গিয়েছিলাম তখন প্রত্যেকটা কর্মী ব্রেকে ছিলেন, যার কারণে কারোর সাথেই আর কথা বলার সুযোগ হয়নি।
ফিরতি পথে আবার ড্রয়িং রুমটায় গিয়েছিলাম দেখার জন্য যে ড্রয়িংটা কতটা হলো, কিন্তু ততক্ষণে এনারাও ব্রেকে চলে গিয়েছেন, আর বেশি দূর কাজ এগোননি। কারখানার ওপরেই রয়েছে সিল্কের শোরুম, যেখানে সকল ধরনের সিল্কের পণ্য রয়েছে। সিল্কের বিভিন্ন ধরনের শাড়ি রয়েছে, জামা কাপড়, গজ কাপড় সব কিছু রয়েছে এই শোরুমে।